হাতে আছে আর মাত্র 7 দিন, এরপরই হয়তো বাংলাদেশে ধেয়ে আসছে ইতিহাসের সেরা তেল দুর্ভিক্ষ। পতেঙ্গার বুকে সগৌরবে দাঁড়িয়ে থাকা দেশের একমাত্র সরকারি তেল শোধনাগারের চাকা এবার চিরতরে বন্ধ হয়ে যাওয়ার পথে। পারস্য উপসাগরের গরম হাওয়া এবার সোজা এসে লাগছে বাংলাদেশের হেসেল থেকে শুরু করে রাজপথে। মধ্যপ্রাচ্যের দুই বড় দেশের ঝামেলার জাতাকলে পড়ে দেশের জ্বালানি খাত এখন এমন এক বেড়াগালে পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আপাতত চোখে পড়ছে না। এই যুদ্ধ এখন আর ইরান আমেরিকার যুদ্ধে নেই, বরং এটি বিশ্বের জন্য পরিণত হয়েছে ভয়াবহ গেম অফ চিকেনে, যেখান থেকে কোনো পক্ষই সরে আসবে না। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি সত্যি হয় তাহলে এর পরিণতির বড় শিকার হবে বাংলাদেশের মতো দেশগুলো, যারা মূলত তেল ও জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর পুরোপুরি নির্ভরশীল। হরমুজ খানের এই অচল অবস্থা যদি চলতে থাকে তাহলে এভাবে আর কতদিন পরিস্থিতি সামাল দেওয়া যাবে? বাংলাদেশের মতো প্রবাসী আয় বা রেমিটেন্স নির্ভর দেশগুলোর জন্য মধ্যপ্রাচ্যের অর্থনীতি যদি মুখ থুবড়ে পড়ে, তবে সেখানে কর্মরত লাখ লাখ প্রবাসী শ্রমিক বাধ্য হবেন দেশে ফিরে আসতে। এই বিপুল সংখ্যক বেকার মানুষের চাপ এবং একই সঙ্গে অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিটেন্স প্রবাহের আকস্মিক পতন, এই বহুমুখী সংকট সামাল দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশের মতো ভঙ্গুর অর্থনীতির দেশগুলোর আসলে নেই। আমার ইন্ডিয়া বয়কটি ভাবির পোলার এখন কোথায়? আমি তো তাদের হারিকেন দিয়ে হেজাক বাতি দিয়ে খুঁজে বেড়াইতেছি। আচ্ছা, এখন কেন আমার ভাবির পোলারা ইন্ডিয়া বয়কট মিছিল করে না? কথায় আছে বোবা মানুষের শত্রু নেই। একসময়ের বহুল প্রচলিত এই প্রবাদটি এখন যেন বুমেরাং হয়ে ফিরে এসেছে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। রাজনৈতিক ময়দানে এতদিন সবার একটা বড় অভিযোগ ছিল, তিনি কেন কথা বলেন না, তিনি কি বোবা? কিন্তু যখন তিনি মুখ খুললেন তখন রাজনীতির মাঠ। সংসদে আজ এমন একটি ঘটনা ঘটল যা পুরো দেশকে হতবাক করে দিয়েছে। জামায়াত আমির শফিকুর রহমান সংসদের মেঝেতে মাইক্রোফোনের সামনে, এবং তিনি যা বললেন, তিনি প্রধান। প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের মোহাম্মদ ইউনূস কয়েক হাজার কোটি টাকা ঋণ করছে, কিন্তু বাংলাদেশের কোনো পরিকল্পনা এবং বাংলাদেশের কোনো উন্নয়নের কাজে এই টাকাটি কোনোভাবে খাটানো হয়নি। তাহলে এই বাংলাদেশের এত বিপুল পরিমাণে অর্থ কোথায় গেল এবং এই অর্থ কি বাংলাদেশে ফিরে পাওয়া কোনোভাবে সম্ভবকর হবে কি না, এবং বাংলাদেশের সামনের দিনগুলো কেমন যাবে? দর্শক, আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। তাহলে চলুন বাদবাকি ভিডিওটিতে লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ আলোচনাগুলো দেখে আসা যাক। কথায় আছে বোবা মানুষের শত্রু নেই। একসময়ের বহুল প্রচলিত এই প্রবাদটি এখন যেন বুমেরাং হয়ে ফিরে এসেছে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। রাজনৈতিক ময়দানে এতদিন সবার একটা বড় অভিযোগ ছিল, তিনি কেন কথা বলেন না, তিনি কি বোবা? কিন্তু যখন তিনি মুখ খুললেন তখন রাজনীতির মাঠ তো দূরের কথা, কাঁপছে পুরো নেট দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল একটি পুরনো বিজ্ঞাপনের প্যারোডি, যার মুখ বন্ধ তার ভোট বন্ধ। একসময়ের সেই নীরব তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হিসেবে কথা বলছেন ঠিকই, কিন্তু তার প্রতিটি কথাই যেন জন্ম নিচ্ছে নতুন নতুন বিতর্কের আর খোরাক যোগাচ্ছে বিরোধী দলের হাস্যরসের। শেখ হাসিনার মতো একজন প্রবল প্রতাপশালী শাসককে হটিয়ে ক্ষমতায় বসা একজন সরকার প্রধানের কথা কি এতটা শিশুসুলভ হতে পারে? আজ আমরা বিশ্লেষণ করব প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক কিছু মন্তব্য কিভাবে তার নিজের এবং দলের জন্য আত্মঘাতী হয়ে দাঁড়াচ্ছে। শুরুতে আসা যাক তার সবচেয়ে বিতর্কিত মন্তব্যটির দিকে। সম্প্রতি বিরোধী দল জামায়াতে ইসলামীর সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক কথা বলেছেন যা শুনে রাজনৈতিক বিশ্লেষকদের রীতিমতো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। তিনি বলেছেন, বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধী দলের উপর ভর করেছে। একটু থামুন এবং চিন্তা করুন, একটা ছোট বাচ্চাও তো বোঝে বিরোধী দল কি কখনো স্বৈরাচার হতে পারে? রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে এর কোনো নজির কি আদৌ আছে? স্বৈরাচার হওয়ার প্রথম এবং প্রধান শর্তই হলো ক্ষমতার মসনদে বসে থাকা। যার হাতে প্রশাসন নেই সে কিভাবে স্বৈরাচার হয়? বিরোধী দলে থাকলে সবাই সাধু, আসল রূপ তো বেরিয়ে আসে ক্ষমতায় গেলে। আর ক্ষমতায় গিয়ে বর্তমান সরকার কি করছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সরকার কি সত্যি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে পেরেছে? বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। গায়ের জোর খাটিয়ে সংবিধান সংস্কারের শপথ না নেয়া, স্বৈরাচার স্টাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভেঙে দিয়ে নিজেদের ইচ্ছে মতো পকেট কমিটি বা বাপের দোয়া ক্রিকেট টিম বানানো, দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে যোগ্য ভিসিদের সরিয়ে নিজেদের লোক বসানো, এগুলো কি স্বৈরাচার স্টাইল নয়? শেখ হাসিনা ক্ষমতায় থাকতে ঠিক যা যা করতেন আজ এই সরকারও তো ঠিক সেই একই পথে হাঁটছে। তাহলে স্বৈরাচারের ভূতটা আসলে কার ঘাড়ে চেপেছে? বিরোধী দলের ঘাড়ে নাকি খোদ সরকারের ঘাড়ে? নিজের সরকারের স্বৈরাচারের রূপ ঢাকার জন্যই কি প্রধানমন্ত্রী বিরোধী দলের দিকে আঙুল তুলছেন? এই প্রশ্ন আজ সাধারণ মানুষের মুখে মুখে। মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলার ধরন নিয়ে বিতর্ক এখানেই শেষ নয়। সম্প্রতি তার আরেকটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেছেন 1979 সালে মজলুম জননেতা মাওলানা ভাসানী নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিলেন।
কি এক অদ্ভুত ইতিহাস বিকৃতি। একটু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আব্দুল হামিদ খান ভাসানী ইন্তেকাল করেছেন 1976 সালে। তাহলে যিনি 1976 সালে মারা গেলেন তিনি মৃত্যুর 3 বছর পর 1979 সালে কিভাবে কবর থেকে উঠে এসে জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিলেন? একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন ইতিহাস বিকৃত করা বক্তব্য কি মানায়? ইতিহাসের সত্যটা আসলে কি? ধানের শীষ প্রতীকটা জিয়াউর রহমানকে কেউ স্বেচ্ছায় তুলে দেয়নি, বরং এই প্রতীকটি এক প্রকার হাইজ্যাক করা হয়েছিল। এই প্রতীক নিয়ে পরবর্তীতে বিএনপিতে কত নাটকই না হয়েছে। একটা পর্যায়ে ব্যারিস্টার নাজমুল হুদা এই ধানের শীষকে নিজের দাবি করে বসেছিলেন। এমনকি 1/11-এর সময় শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট সরকার এই প্রতীকটি সংস্কারপন্থীদের হাতে তুলে দিতে চেয়েছিল, কারণ সবাই জানতো এটি বিএনপির কোনো স্বতঃস্ফূর্ত প্রতীক নয়, বরং ভাসানীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটা প্রতীক। অথচ আজ সেই ছিনতাই করা প্রতীক নিয়ে প্রধানমন্ত্রী ইতিহাস বিকৃত করে এমন এক কল্পকাহিনী ফাঁদলেন যা শুনে মানুষ হাসবে না তো কি করবে। প্রধানমন্ত্রীর এই গাফস বা খেয়ে হারিয়ে ফেলা বক্তব্য নতুন কিন্তু নয়। নির্বাচনের আগেও তিনি এমন কিছু মন্তব্য করেছিলেন যা নিয়ে রীতিমতো ট্রল হয়েছিল। মনে আছে সেই ফরিদপুরে সয়াবিন চাষের কথা? তিনি অবলীলায় বলে বসলেন ফরিদপুরে সয়াবিন চাষ করবেন, অথচ সেখানকার মাটি বা পরিবেশ সয়াবিন চাষের জন্য কোনোভাবেই উপযোগী নয়। তাদের নিজের দলেরই এক সংসদ সদস্য তাকে শিশু মুক্তিযোদ্ধা উপাধি দিয়ে এক হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিলেন, বললেন জামায়াত আমির। সংসদে আজ এমন একটি ঘটনা ঘটল যা পুরো দেশকে হতবাক করে দিয়েছে। জামায়াত আমির শফিকুর রহমান সংসদের মেঝেতে মাইক্রোফোনের সামনে এবং তিনি যা বললেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি বললেন এইচএসসি ফেল প্রধানমন্ত্রী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এইচএসসি ফেল প্রধানমন্ত্রী। এবং শুধু বলেই ক্ষান্ত হননি, প্রমাণও দিয়েছেন। কেন তিনি এমন বলছেন? কিভাবে প্রমাণ হয় যে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নেই? এবং সেই প্রমাণ শুনে পুরো সংসদ নীরব। বিএনপি সাংসদরা মাথা নিচু এবং জনগণ এখন বুঝছে কেন প্রধানমন্ত্রী সংসদে মুখ বন্ধ রেখে বসে থাকেন, কেন তিনি কথা বলেন না, কেন তিনি প্রশ্নের উত্তর দেন না। কারণ মুখ খুললেই ভুল, কথা বললেই অজ্ঞতা প্রকাশ, প্রশ্নের উত্তর দিলেই তথ্যগত ভুল। এবং সেই ভুলগুলো এতটাই মৌলিক, এতটাই প্রাথমিক যে একজন এইচএসসি পাস ছাত্র করে না। দেখুন পুরো ঘটনা। প্রথমে বুঝুন কি হয়েছে। সংসদ প্রশ্নোত্তর পর্ব। জামায়াত আমির শফিকুর রহমান মাইক্রোফোনে এবং তিনি বলছেন, মাননীয় স্পিকার, আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই একজন এইচএসসি ফেল প্রধানমন্ত্রী কিভাবে দেশ চালাবেন, যিনি ইতিহাস জানেন না, ভূগোল জানেন না, এমনকি শিক্ষা পরিভাষাও জানেন না, তিনি কিভাবে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। এবং এরপর শফিকুর রহমান এক একে প্রমাণ দিতে শুরু করলেন। এবং সেই প্রমাণ শুনে পুরো সংসদ স্তব্ধ, কারণ প্রতিটি প্রমাণ ছিল তারেক রহমানের নিজের মুখের কথা, নিজের বক্তব্য, নিজের ভুল, যা তিনি জনসভায়, সংসদে, বিভিন্ন জায়গায় বলেছেন। এবং সেই ভুলগুলো এতটাই বড়, এতটাই মৌলিক যে কোনো শিক্ষিত মানুষ করতে পারে না। দেখুন কি ভুল। ভুল নম্বর 1, যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। সবচেয়ে বড় ভুল, ইতিহাসের ভুল। তারেক রহমানের এক জনসভায় বলেছেন 1979 সালে নির্বাচনের সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। শুনেছেন? 1979 সালে মাওলানা ভাসানী জিয়াকে ধানের শীষ দিয়েছেন। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। কি সেই সমস্যা? সমস্যা হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা গেছেন 17 নভেম্বর 1976 সালে। হ্যাঁ, 1976 সালে। এবং তারেক রহমান বলছেন 1979 সালে তিনি জিয়াকে ধানের শীষ দিয়েছেন। মানে একজন মৃত মানুষ 3 বছর পরে জিয়াকে ধানের শীষ দিয়েছেন। লক্ষিন্দর, এই গল্পটা অনেকেই জানেন। গল্পটার মূল সারমর্ম হলো যে আপনার মৃত্যু যেদিন লেখা থাকবে, আল্লাহ তাআলা যেদিন ধার্য করে রেখেছেন, সেদিনই আপনার মৃত্যু হবে, সেটা যে কোনোভাবেই হোক। বেহুলা লক্ষিন্দরের গল্পটা কি ছিল? বেহুলা লক্ষিন্দরের গল্পটা ছিল, চাঁদ সৌদাগরের নামে একজন রাজা ছিলেন, তার ছেলের নাম লক্ষিন্দর। তো চাঁদ সৌদাগর বেসিক্যালি একটা অভিশাপ পেয়েছিল যে তার ছেলের যেদিন বাসর ঘর হবে, সেদিন তার ছেলেকে সাপে কাটবে। তো চাঁদ সৌদাগর চিন্তা করলো, আবার ছেলের বাসর ঘরে যেহেতু সাপে কাটবে, আমি এমন একটা বাসর ঘর তৈরি করবো, সেখানে সাপ কেন, একটা মশাও ঢুকতে পারবে না। লোহার বাসর ঘর করলো চাঁদ সৌদাগর, তার ছেলে লক্ষিন্দর এবং বেহুলাকে সেই বাসর ঘরে থাকতে দিল, রাত্রি যাপন করতে দিল। কিন্তু এই বাসর ঘর যারা বানিয়েছিল, তাদের প্ররোচনাই হোক আর যে কোনো অলৌকিক কারণেই হোক, বাসর ঘরে ছোট্ট একটা ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে সাপ ঢুকে বেহুলার স্বামী লক্ষিন্দরকে দংশন করে লক্ষিন্দরকে মেরে ফেলেছিল। কেন বললাম এই গল্পটা? এই গল্পটা বললাম ওই যে আল্লাহ যেদিন আপনার মৃত্যু লিখেছেন, সেদিন আপনি লোহার ঘরে থাকলেও আপনি বাঁচবেন না।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেওয়ার জন্য পূর্ত মন্ত্রণালয় একটা জায়গা নির্ধারণ করছেন, সেখানে এমন একটা সুড়ঙ্গ হবে যেখানে থাকবে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের টোটালি প্রোটেকশন। বৈদেশিক শত্রুরা যখন আক্রমণ করবেন তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে সেই সুড়ঙ্গ পথে অন্য কোথাও চলে যাবে, যে সুড়ঙ্গের পথটা অন্যদিকে গিয়ে শেষ হবে। আমাদের দেশে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে কোনো বৈদেশিক আক্রমণে মরতে হয়নি। আমাদের দেশে যেগুলো কিলিং হয়েছে, আমাদের দেশে যতগুলো কিংস কিলিং হয়েছে, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলুন, জিয়াউর রহমান বলুন, এবং শেষাবধি কিলিং নয়, রাষ্ট্র থেকে বিতাড়িত হয়েছে, সবগুলোর পিছনেই মহাশক্তি ছিল বাংলাদেশের সেনাবাহিনী। আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে সেনাবাহিনী হত্যা করেছিল, আবার এই বঙ্গবন্ধুকে প্রোটেকশন দিত এই সেনাবাহিনী। ওই বেহুলা লক্ষ্মীধরের গল্পের মতো লোহার ঘর বানিয়েছে কিন্তু ফুটো ছিল। জিয়াউর রহমানকে কি নৃশংসভাবে চট্টগ্রামে হত্যা করেছে, সেটাও করেছে সেনাবাহিনী। তো বাংলাদেশে যদি আবার নতুন করে কোনো কিছু হয়, কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করতে হয়, সেটা সেনাবাহিনী ছাড়া অন্য কেউই পারবে না। বাংলাদেশের জনগণ কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করেছে বা কোনো রাষ্ট্রপ্রধানকে গুলি করেছে আমেরিকার মতো এমন ঘটনা নেই। আপনারা যদি পাশের দেশ ভারতে দেখেন, ইন্দিরা গান্ধীকে যিনি গুলি করেছেন তিনিও তার দেহরক্ষী ছিলেন। তার মানে ঘরের শত্রুরাই বিভীষণ হয়। আমাদের প্রধানমন্ত্রী কোথায় থাকবেন এটা নিয়ে প্রথম থেকে একটা আলোচনা ছিল। প্রথমে আমরা শুনেছি উনি যমুনায় উঠবেন, সেজন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেছেন। তারপর উনি ডিসিশন নিয়েছেন না, উনি যমুনায় থাকবেন না, উনি যেখানে আছেন সেখানটাই থাকবেন। এবং গুলশানের এই বাড়িটি পুরোপুরি তার কাটার বেড়াটারা দিয়ে একটা সুরক্ষা করে রেখেছে। এবং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এসএসএফ বা প্রেসিডেন্ট গার্ডস রেজিমেন্টের চেয়ে বেশি তার নিজস্ব